এই ছেলে কুংফু দক্ষতায় এতটাই অবিশ্বাস্য ছিল যে সে যে কোনো জিনিসকে অনেক দূর থেকে টার্গেট করে নিখুঁতভাবে ফেলতে পারত। যেমন 30 মিটার দূর থেকে সে চোখ বন্ধ করে ডাস্টবিনে ক্যান ফেলে দিতে পারে। আর এই ক্ষমতা দেখে একজন চালাক লোক বুঝে যায় যে এই হাত যদি বাস্কেটবলে লাগানো যায় তাহলে কি হবে। তারপর থেকে সেই ছেলে হয়ে ওঠে দেশের সবচেয়ে ফেমাস বাস্কেটবল প্লেয়ার। কিন্তু এমন কুংফু সে শিখলো কিভাবে তা জানতে যেতে হবে আজ থেকে 20 বছর আগের চায়নার একটা ছোট্ট গ্রামে। সেই গ্রামে তখন মাঠে বাচ্চারা বাস্কেটবল খেলছিল, আর এই মাঠের পাশের একটা জায়গায় এক লোক ঘুমিয়েছিল। কিছুক্ষণ পর হঠাৎ সে একটা শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। লোকটার ঘুম ভেঙে গেলে সে সামনে তাকিয়ে দেখে একটা পুরাতন টায়ারের ভিতরে ছোট্ট শিশু শুয়ে আছে। এই শিশুটির পাশে রয়েছে একটা চিঠি। বোঝাই যাচ্ছে কেউ বাচ্চাটাকে ইচ্ছে করে হয়তো ফেলে চলে গেছে। এই সব দেখে লোকটার মায়া হয়, কিন্তু সমস্যা হলো তার নিজেরই তো থাকার জায়গা নেই। তাহলে সে কি করে বাচ্চার দায়িত্ব নেবে? তাই সে শিশুটাকে নিয়ে চলে যায় কাছের একটা কুংফু স্কুলে। এই স্কুলে অনেক অনাথ বাচ্চা থাকে, আর এখানকার মাস্টারের সাথে লোকটার বেশ ভালো সম্পর্ক। মাস্টার শিশুটাকে দেখার সময় দেখতে পায় তার কাছে একটা বই, আর এটা হলো একটা কুংফুর বই। এই জিনিসটা দেখে তার মনে হয় শিশুটা হয়তো কোনো কুংফু পরিবারের সন্তান। ফলে আর কিছু চিন্তা না করে সে বাচ্চার দায়িত্ব নিয়ে নেয়। এভাবে 5 বছর পার হলে আমরা জানতে পারি যে ওই বাচ্চার নাম রাখা হয়েছে ফাং। মাস্টার তাকে আদর যত্নে বড় করেছে, এমনকি একদম ছোট থেকে তাকে কুংফু শেখানো হয়েছে। আসলে মাস্টার বুঝতে পারছিল যে ফাং এর ভিতর এমন কিছু আছে যেটা সে ব্যবহার করলে একদিন সে অসাধারণ কুংফু মাস্টার হতে পারবে। এভাবে চলতে থেকে একদিন মাস্টার তাকে ডেকে কুংফুর একটা গভীর রহস্যের কথা বলে। সে বলে যে কুংফু আসলে একটা শিল্প, আর যে মানুষ এই শিল্পটাকে মন থেকে একদম নিজের ভিতরে রপ্ত করতে পারে তার মধ্যে একটা সুপার পাওয়ার চলে আসে। এই পাওয়ার এতটাই অদ্ভুত যে সে চাইলেও সময়কেও নিয়ন্ত্রণ করতে পারবে, যার ফলে সেই শক্তি দিয়ে সে সময়কে পিছনে নিয়ে যেতে পারবে, আবার সামনেও নিয়ে আসতে পারবে। মানে বুঝতেই পারছো, কুংফু কেবল একটা ফাইটিং নয়, বরং এটা একটা আধ্যাত্মিক জগৎ। এছাড়াও মাস্টার জানায় যে তার পৃথিবীতে সময় শেষ হয়ে গেছে, ফলে সে আজ বিদায় নিতে চলেছে। তবে তার জন্ম নেওয়াটা সার্থক, কারণ সে তার লক্ষ্যটা পূরণ করতে পেরেছে। সে বলে যে ফাংকে সে ছোটবেলা থেকে সমস্ত কৌশল শিখিয়েছে, আর তার বিশ্বাস ফাং একদিন সেই শক্তির রপ্ত করতে পারবে। কিন্তু এই সময় ফাং এর বয়স অনেক ছোট ছিল, তাই সে মাস্টারের কথাগুলো ঠিকমতো বুঝতে পারে না। আর এরপরেই দেখা যায় মাস্টার তার কুংফু পাওয়ার ব্যবহার করে নিজেকে বরফে পরিণত করে বিদায় নেয়। ছোট্ট ফাং অনেক চিৎকার করে ছুটে আসে, তাকে সাহায্য করতে চায়, কিন্তু আর কিছুই করার থাকে না। এরপর পার হয়ে যায় আরো অনেক বছর। ফাং এখন একজন তরুণ যুবক। একদিন সে সাইকেল চালাতে চালাতে একটা কলেজের সামনে এসে থামে, কারণ কিছু ছেলেকে সে বাস্কেটবল খেলতে দেখছিল। বল বাউন্সের শব্দ কানে ঢোকার সাথে সাথেই তার মাস্টারের কথা মনে পড়ে যায়। আসলে বাস্কেটবল ছিল মাস্টারের সবচেয়ে প্রিয় খেলা, আর মাস্টার সবসময় চাইতো যে ফাং যেন একদিন একজন পপুলার বাস্কেটবল প্লেয়ার হয়। যার ফলে যখনই সে বলের কোনো শব্দ শোনে তখন তার মনে মাস্টারের চেহারাটা ভেসে ওঠে। অন্যদিকে সেই কুংফু স্কুলে এখনো বাচ্চাদের কুংফু শেখানো হয়। মাস্টারের মৃত্যুর পর স্কুলটা এখন 5 জন শিক্ষক পরিচালনা করেন। তাদের নাম হলো মাস্টার ফ্লে, লু, নি, মাস্টার হ্যাং, আর সবার উপরে আছে হেডমাস্টার। এই হেডমাস্টারকে লোকজন লোহার হাতওয়ালা মানুষ বলে ডাকে, কারণ তার হাত এতটাই শক্ত যে সে যে কোনো কিছুই 2 টুকরো করে ফেলতে পারে। আর এই কারণে সব বাচ্চারা তাকে ভয় পায়। তবে ফাং বেশ চালাক ছেলে। হেডমাস্টারের সাথে কুংফু প্র্যাকটিস করার আগে সে বুকের উপরে লোহার একটা সিল পরে নেয়, যার ফলে হেডমাস্টারের কোনো আঘাতই তার শরীরে লাগে না। কিন্তু সেদিন এই কৌশলটা তার ধরা পড়ে যায়, ফলে হেডমাস্টার প্রচন্ড রেগে গিয়ে ফাংকে বকাঝকা করে। এছাড়াও সে জানিয়ে দেয় আজ থেকে ফাংকে কোনো খাবারও দেওয়া হবে না। এমন শাস্তি পেয়ে ফাং এবার সেখান থেকে বেরিয়ে যায়। যেহেতু তার কোনো ঘর বাড়ি কিংবা আত্মীয় স্বজন নেই, তাই সে মন খারাপ করে একটা নদীর ধারে এসে বসে। এর কিছুক্ষণ পরে তার সামনে সে একটা ক্যান পড়ে থাকতে দেখে, আর একটু দূরে ছিল একটা ডাস্টবিন। ফ্যাং ক্যানটা তুলে নেয়, তারপর বিভিন্ন কুংফু কৌশল ব্যবহার করে সেটাকে সে ডাস্টবিনে ফেলতে থাকে। কোনো সময় হাত দিয়ে, কোনো সময় পা দিয়ে, এভাবে নানা কৌশলে প্রত্যেকবারই সে নিখুঁত ভাবে সেই ক্যানটা ডাস্টবিনে গিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে নদীর পাশে একটা বেঞ্চে ওয়াং নামের একজন লোক বসেছিল। সে দূর থেকে ফাংয়ের এই কৌশলগুলো দেখে পুরোই হতবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে এটা হয়তো কোইন্সিডেন্ট হবে, তাই সে নিজেও এবার ডাস্টবিনে একটা ক্যান ফেলার চেষ্টা করে। কিন্তু দেখা যায় এই ব্যাটা যতই চেষ্টা করুক না কেন একদম কাছে থেকেও সে ক্যানকে ফেলতে পারে না। তাই ব্যর্থ হয়ে সে ফাংয়ের পাশে এসে জিজ্ঞেস করে যে এত রাতে সেখানে বসে আছে কেন। ফাং জানায় তার কোনো ঘর বাড়ি নেই। তখন ওয়াং খাবারের কথা জিজ্ঞেস করলে ফাং জানায় সে কিছু খায়ওনি। তখন ওয়াং ফাংকে একটা চ্যালেঞ্জ দেয়। সে জানায় যে 20 মিটার দূরে তার মুখের মধ্যে সে যদি একটা কয়েন ফেলতে পারে তাহলে আজকে রাতে তার খাওয়া ফ্রি। পেটের ক্ষুধার কারণে ফাং এই সহজ কাজেই রাজি হয়ে যায়। তুমি হয়তো ভাবছো এই 20 মিটার দূর থেকে একজন মানুষের মুখে কয়েন ফেলাটা মনে হয় অনেক কঠিন, কিন্তু ফাং সেটাকে মুহূর্তের মধ্যেই করে ফেলে। কয়েনের গতি এতটা বেশি ছিল যে ওয়াং এর মুখে লাগার পর তার গলায় আটকে যায়। কিন্তু ফাইনালি ফাং তাকে উদ্ধার করে নিয়ে গেলে এবার ওয়াং তাকে নিয়ে চলে আসে রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবারের দাম ছিল অনেক বেশি, যেটা দেখে ফাং প্রচন্ড অবাক হয়ে যায়। এবার সেই রেস্টুরেন্টে দেখা যায় একটা মেয়ে বেরিয়ে আসছে। এই মেয়েটা আসলে ওয়াং এর নিজের মেয়ে, যে এই রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করে। ওয়াং তাকে বলে তাদের সাথে একজন মেহমান এসেছে। তখন মেয়েটি তাদের দুজনের জন্য স্পেশাল কিছু ডিশ আর দামি একটা ওয়াইন নিয়ে আসে। এই সব কাণ্ড দেখে তো ফাং প্রচন্ড খুশি হয়ে যায়।
খাবার খেতে খেতে ওয়াং বলে তার সাথে আরো একটা কাজ আছে। এরপর দেখা যায় সে ফাংকে নিয়ে গেছে শহরের একটা বড় ক্লাবে। এখানে আমরা দেখতে পারি যে সেখানে রয়েছে নানা রকমের গেম, আর একটা বিশেষ গেম হচ্ছে কয়েন ছুড়ে দেওয়ার গেম। ক্লাবের মালিকের লোকদের সাথে বাজি ধরে এই গেম খেলতে হয়, তাই ফাং এবার সে গেম খেলতে শুরু করে আর প্রতিবারই নিখুঁতভাবে কয়েন টার্গেট করে ফেলায় ক্লাবের লোকদের সে হারিয়ে দেয়, যার ফলে ওয়াং এবার বাজিতে ভালো টাকা কামাতে শুরু করে। কিন্তু ক্লাবের লোকেরা এত টাকা হারিয়ে প্রচন্ড রেগে যায়, যার ফলে তারা তাদের বসকে খবর দেয়, আর এই বসের নাম হলো টাইগার। টাইগার এসে সরাসরি ওয়াংকে বলে যে সে তো প্রতিদিনই হারে, তাহলে আজ নিশ্চয়ই সে কোনো চালাকি করে এই ছেলেকে নিয়ে এসেছে। তাই এবার সে দুজনকে এই ক্লাব থেকে বেরিয়ে যেতে বলে। ওয়াং ফাংকে নিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু ফাং তখন চুপচাপ আইসক্রিম খাচ্ছিল বিধায় যেতে চায় না। এতে করে টাইগার আর তার লোকেরা ফাংকে আজে বাজে কথা বলতে থাকে, আর এবার ফাং এর প্রচন্ড রাগ হলে দু পক্ষের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। যেহেতু ফাং ছোটবেলা থেকে কুংফু শিখেছে, তাই সে সবাইকে প্রচন্ড কেলিয়ে একদম আদমরা করে দেয়। সেই সাথে সাথে পুরো রেস্টুরেন্ট তছনছ হয়ে যেতে থাকে। পরের দিন সকালে টাইগার এবার তার লোকজন নিয়ে সরাসরি ফাং এর কুংফু স্কুলে হাজির হয়। আসলে তারা ফাং এর ব্যাপারে তথ্য বের করতে গিয়ে এই স্কুলের কথা জানতে পেরেছে। এখানে এসে সে হেডমাস্টারের সাথে একটা ডিল করতে চায়। সে জানায় হেডমাস্টার যেন আজকের পর থেকে তার পদ ছেড়ে দেয়। এমন আহাম্মক কথা শুনে হেডমাস্টার প্রথমে রাজি হয় না, কিন্তু টাইগার সব ব্যবস্থা করে এসেছিল। সে হেডমাস্টারের সামনে অনেকগুলো টাকা আর এক বক্স ভরা গোল্ড বার দেয়। এমন চকচকে স্বর্ণর বার দেখে হেডমাস্টার রাজি হয়ে পড়ে। পরের দিন সকালে স্কুলের সব স্টুডেন্টদের একসাথে করে নিয়ে আসা হয়, আর এই সময় হেডমাস্টার আসে টাইগারের সাথে। হেডমাস্টার বলে গত রাতে টাইগারের নাইট ক্লাবে গিয়ে কে ভাঙচুর করে এসেছে, যে করেছে এই কাজ সে যেন উঠে দাঁড়ায়। ফাং তখন ভয় চুপ করে থাকে, কিন্তু একটা ছেলে উঠে দাঁড়িয়ে ফাংকে দেখিয়ে দেয় আর বলে যে তার কারণে আজকে স্কুলের সুনাম নষ্ট হয়েছে। এখন এর শাস্তি স্বরূপ হেডমাস্টার তার স্টুডেন্টদেরকে দিয়ে ফাংকে সবার সামনে বেধড়ক পেটাতে থাকে। এই সিনটা দেখে কষ্ট লাগছে, কারণ ফাং চাইলে সবাইকে মেরে একদম ছাতু বানিয়ে দিতে পারত, কিন্তু সে তার টিচারকে মন থেকে অনেক সম্মান করে, তাই সে চুপচাপ মার খেতে থাকে। আর পাশে বসে থাকা টাইগার এবং তার লোকরা সেটা উপভোগ করছিল। তবে এত মার খাওয়ার পরেও হেডমাস্টার যখন তার পক্ষে কিছুই বলে না, তখন ফাং এর মনে গভীর আঘাত লাগে। যেই মানুষগুলো এতদিন ধরে তাকে বড় করেছে তারাই আজ টাকার জন্য তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই ফাং সেদিনই সবার সামনে স্কুল থেকে বেরিয়ে যায়। এই দৃশ্য দেখে বাকি টিচারদের মন খারাপ হয়, কারণ এতগুলো বছর ধরে তারাই তো ফাংকে লালন পালন করেছে, কিন্তু ফাং আর তাদের দিকে পিছু ফিরে তাকায় না। সেদিন রাতে সে আবারও ওই নদীর ধারে যায় যেখানে ওয়েং বসে থাকে। সে ওয়েংকে সব কথা খুলে বলে, আর এটাও জানায় যে সে টাইগারের উপরে প্রতিশোধ নিতে চায়। তখন ওয়াং তার হাতে একটা বল দিয়ে দূরের একটা বাস্কেট দেখে জিজ্ঞেস করে যে ওই বাস্কেটে সে বলটা ফেলতে পারবে কিনা। ফাং বলে আরে এটা কোনো ব্যাপার না, আর এই বলার সাথে সাথে সে বলটাকে নিখুঁতভাবে বাস্কেটে ফেলে দেয় একেবারে না দেখেই। এই দৃশ্যটা দেখে ওয়াং এর মাথায় একটা বিশাল বড় পরিকল্পনা চলে আসে। সেই পরিকল্পনা অনুসারে শহরের সবচেয়ে পপুলার বিশ্ববিদ্যালয় হলো ফার্স্ট ইউনিভার্সিটি, আর এখানে একটা বাস্কেটবল টিমও আছে। ওয়াং তখন একটা সুন্দর প্রেজেন্টেশন করে আর বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালের সাথে ফ্যাংকে পরিচয় করিয়ে দেয়। সে প্রিন্সিপালকে জানায় যে ফ্যাং অনেক ভালো খেলোয়াড়, তার মধ্যে একটা বিশেষ ট্যালেন্ট আছে, সে যে কোনো দূরত্ব থেকে যে কোনো টার্গেট নিখুঁতভাবেই ফেলতে পারে। প্রেজেন্টেশনের সাথে ওয়াং ফাং এর জীবনের কষ্টের কথাও জুড়ে দেয়, কিভাবে তার বাবা মা ফেলে গিয়েছিল, কিভাবে সে একটা কুংফু স্কুলে বড় হয়েছে। এই সব দুঃখের কথাগুলো শুনে প্রিন্সিপাল ফাংকে টিমে নিতে রাজি হয়ে যায়। কিন্তু প্রিন্সিপাল যখন ফাংকে নিয়ে টিমের কাছে যায়, তখন লিচেন নামের এক মেয়ে বলে বসেছে ক্যাপ্টেন ছাড়া নতুন কোনো সদস্যকে টিমে নেওয়া সম্ভব না। নিয়ম হলো নতুন কাউকে আসতে হলে আগে ক্যাপ্টেনের সাথে খেলে অন্তত 1 পয়েন্ট করতে হবে। ওয়াং বলে যে ক্যাপ্টেনকে ডেকে নিয়ে আসো। তখন লিচেন ফোন করে আর দেখা যায় ক্যাপ্টেন ঠিকই তাদের পিছনেই আছে। এই ক্যাপ্টেনের নাম টিংওয়ে। কিন্তু ওয়াং আর ফাং দেখতে পায় যে টিংওয়ে মদ খেয়ে মাতাল হয়ে আছে। তখন ওয়াং লিজেনকে বলে যে এই তোমাদের ক্যাপ্টেন, এই অবস্থায় সে টিম লিড করবে কিভাবে। এই কথাটা টিংওয়াং এর ইগোতে লাগে। সে বলে যে সে এতটাই প্রফেশনাল যে এই অবস্থাতেও ফাং তার সাথে পেরে উঠবে না। এভাবে নিয়ম অনুযায়ী তাদের মধ্যে একটা ডুও ম্যাচ শুরু হয়ে যায়। টিংওয়ে দুর্দান্ত খেলছিল, অনেক উঁচুতে লাফ দিয়ে সে বাস্কেটবল ফেলছিল, কিন্তু ফাং এবার অনেক দূর থেকে বলটাকে বাস্কেটে ফেলে দেয়। এত দূরত্ব থেকে এইভাবে নিখুঁত ফেলা দেখে সবাই প্রচন্ড শকড হয়ে পড়ে। শেষমেশ টিংওয়ের চেয়ে 1 পয়েন্ট বেশি করার ফলে ফাং টিমে জায়গা পেয়ে যায়। পরের দিন সকালে ফাং একটা নিউজ পেপার নিয়ে ওয়াং এর কাছে আসে। এই নিউজ পেপারে ফাংকে নিয়ে একটা খবর বেরিয়েছে, যেখানে লেখা আছে ফার্স্ট ইউনিভার্সিটির বাস্কেটবল টিমের নতুন সদস্য হলো একজন এতিম ছেলে, যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এই এতিম শব্দটা শুনে ফাং এর এতটা রাগ হয়ে যায় যে তার মনে হচ্ছিল এই কথাগুলো পড়ে সবাই তাকে দুর্বল মনে করে বুলিং করবে। কিন্তু ওয়াং তাকে শান্ত করে বোঝায় যে এই খবরটা একদিন অনেক কাজে আসবে, এতে করে সবার মনে তার প্রতি একটা সহানুভূতি তৈরি হবে।
সেদিন প্র্যাকটিস শেষ করে ফাং যখন মাঠে দাঁড়িয়েছিল সে টিং ওয়াংকে দেখে তার কাছে যায়। আগে টিং ওয়াং মাতাল অবস্থায় ফাংকে এতিম বলে গালি দিয়েছিল আর ফাং তখন তার সাথে বাজে ব্যবহার করেছিল, তাই সে এখন এখানে এসেছে ক্ষমা চাইতে। টিং ওয়ে তার সাথে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে টিং ওয়ে তাকে বাস্কেটবল সম্পর্কে পরামর্শ দেয়। সে বলে যে বাস্কেটবল খেলার সময় সবসময় বাস্কেটের যতটা কাছে থাকা যায় ততটা ভালো, কারণ এতে দূরত্ব কমে যায়। কিন্তু ফাং এর একটা আলাদা প্লাস পয়েন্ট আছে, সে দুর্দান্তভাবে দূর থেকে বাস্কেটবল ফেলতে পারে। এই ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারলে সে একদিন ফেমাস বাস্কেটবল প্লেয়ার হবে। তারপর টিং ওয়ে বলে যে কিন্তু সেটা কি তুমি সত্যি পারবে, নাকি সেদিনের ঘটনাটা সির্ফ কাকতালিয়া ছিল, যাও আরেকবার করে দেখাও তো। এই কথা শুনে ফাং তখন বল নিয়ে অনেক দূরে যায় এবং আবারও নিখুঁতভাবে বাস্কেটে বলটা ফেলে দিতে সক্ষম হয়। আর এই সিনটার পর থেকে টিং ওয়ে আর ফাং এর মধ্যে শুরু হয় এক বিশাল বন্ধুত্ব। পরের দিন তাদের টিমের মধ্যে প্র্যাকটিস ম্যাচ, আর এটাই ফাং এর প্রথম টিম ম্যাচ, তাই সে আজকে অনেক এক্সাইটেড। কিন্তু সেদিন সকালে দেখা যায় টিং ওয়ে অনেক আগে রেডি হয়ে মাঠে চলে এসেছে, যেটা সে আগে কখনোই করতো না। এই দৃশ্য দেখে তার ছোট বোন লিচেন জিজ্ঞেস করে যে হঠাৎ তার এমন পরিবর্তন কেন। জবে টিং ওয়ে জানায় সে একজন বন্ধু পেয়েছে আর যার কারণে তার সমস্ত দুশ্চিন্তা চলে গেছে, কেননা সে বুঝতে পেরেছে যে তাদের টিমে এমন একজন আছে যে একাই পুরো টিমকে জিতিয়ে দিতে পারবে। কি বুঝতে পারছো তো টিং ওয়ে আসলে কার কথা বলছে? এর কিছুক্ষণ পর সেখানে এসে জিন নামের একটা ছেলে। তার চলার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে, এছাড়া তার ভাই পুরো সেলিব্রিটি লেভেলের। আসলে জিন ফার্স্ট ইউনিভার্সিটির সবচেয়ে পপুলার খেলোয়াড়, তার পারফরমেন্সের কারণে পুরো দেশ তাকে চেনে। লিচেন ফাংকে জিনের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে জিন জানায় যে সে ফাংকের ব্যাপারে আগেই শুনেছে। সেখানে সে ফাংকে আরো বলে যে বাস্কেটবলের বেসিক জিনিসগুলো আগে তাকে শিখতে হবে, তারপর সবাই মিলে একটা শক্তিশালী টিম তৈরি করবে। কিন্তু ঠিক তখনই ওয়াং এসে জিনকে বলে ফাং এর খেলা আগে একবার দেখে নিতে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তাদের ইউনিভার্সিটির এই বছরের ফার্স্ট ম্যাচের দিন আসে, কিন্তু ফাংকে তারা ব্যাকআপ প্লেয়ার হিসেবে রাখে, কারণ সবাই মনে করে যে সে বাস্কেটবলের নিয়ম কানুন তো খুব একটা ভালো জানে না। এভাবে অনেকক্ষণ ধরে ফাং বেঞ্চিতে বসে খেলা দেখছিল, তাকে কোনোভাবেই মাঠে নামার সুযোগ দেওয়া হচ্ছিল না। ওয়াং মনে মনে চাইছিল যে ফাংকে অন্তত একটা সুযোগ দেওয়া হোক, যাতে সে নিজেকে প্রমাণ করতে পারে। এভাবে ব্রেকের সময় ওয়াং টিং ওয়েকে বলে যে এভাবে খেলতে খেলতে তো তোমরা ম্যাচ হেরে যাবে, তাই এবার প্লিজ ফাংকে একটা সুযোগ দাও। যার ফলে এবার ফাংকে একটা সুযোগ দিয়ে মাঠে নামানো হয়। আর এরপরে শুরু হয় এক কড়া জিনিস, প্রতিটা প্রতিপক্ষই তাকে হারানোর জন্য উঠে পড়ে লাগে। এটা দেখে বাকিরা চিন্তায় পড়ে যায়, কিন্তু ফাং তখন কনফিডেন্স নিয়ে দূর থেকে একের পর এক বল ছুটতে থাকে, আর সেগুলো বাস্কেটে পড়তে পড়তে তাদের পয়েন্ট এক এক করে বেড়ে যায়। আর ফাইনালি একদম শেষ মুহূর্তে ফাং এর কারণে তাদের টিমের জয় হয়ে যায়। আর এই ম্যাচ উইনের কারণে ফাং এর পুরো লাইফটা যেন বদলে যেতে শুরু করে। সে তার ট্রেনিং আরো জোরালো ভাবে শুরু করতে থাকে, দিন রাত প্র্যাকটিস করতে থাকে বাস্কেটবল। তাকে প্র্যাকটিসে হেল্প করছিল লিচেন। আর এভাবে ধীরে ধীরে দেখা যায় ফাং লিচেনকে পছন্দ করতে শুরু করেছে। আসলে যেদিন প্রথম সাইকেল চালিয়ে সে বিশ্ববিদ্যালয়ে এসেছিল সেদিনে লিচেনকে দেখে ফাং এর ভালো লেগে যায়। একদিন রিহার্সেলের সময় ফাং স্টুডিওতে গিয়ে নিজের কিছু মজার ছবি তোলে, আর সেগুলো দিয়ে একটা অ্যালবাম বানিয়ে লিচেনকে উপহার দেয়, যার ফলে এটা পেয়ে লিচেন অনেক খুশি হয়ে যায়। আর আস্তে আস্তে তার মনেও ফাং এর জন্য ফিল তৈরি হতে শুরু করে। এভাবে একদিন রিহার্সেলের সময় ফাং টিং ওয়ের কাছে চলে যায় স্লাম ডাঙ্ক শেখার জন্য, কিন্তু টিং ওয়ে মনে করে যে ফাং এর এখনো সেই পর্যায়ে আসেনি যে সে এত কঠিন স্লাম ডাঙ্ক শিখতে পারবে। আসলে স্লাম ডাঙ্ক হলো বাস্কেটবল খেলার সবচেয়ে কঠিন একটা ধাপ, ঠিক যেমন ফুটবলে ড্রিবলিং করার মতন। তো ফাং এতে মন খারাপ হয়, কিন্তু সে সিদ্ধান্ত নেয় সে একাই শিখবে, যার ফলে সে রাতের বেলা স্টেডিয়াম ফাঁকা থাকা সময় একা একা প্র্যাকটিস করতে থাকে। প্রথমে সে উঁচুতে লাফ দিয়ে বাস্কেটবল ফেলার চেষ্টা করে, কিন্তু নর্মালি সে কোনোভাবে পেরে উঠছিল না। আর তখন সে তার কুমফুর দক্ষতা ব্যবহার করে যেই না লাফ দিতে থাকে, তখন দেখা যায় সে এক লাফে এত উপরে উঠে গেছে যে স্টেডিয়ামের ছাদ পর্যন্ত পৌঁছে যায়। মানে বুঝতেই পারছো এই ফাং এর ভিতরে এমন শক্তি আছে যেটা সে সহসাই দেখাতে চায় না। এভাবেই চলে আসে ম্যাচের দ্বিতীয় দিন। ম্যাচ শুরু হওয়ার আগে প্রতিপক্ষের এক প্লেয়ার ফাংকে বুলিং করতে থাকে। সে জানায় ফাং তো একটা এতিম আর স্কুল থেকে রিজেক্টেড হওয়া পাবলিক। এই সব কথাগুলো বলে আসলে সে ফাং এর মনোযোগ ভাঙতে চাইছিল, কিন্তু ফাং তার সাথে কোনো তর্কে জড়ায় না। এরপরে ম্যাচ শুরু হয়ে গেলে রেফারি বলটাকে উপরে ছুড়ে মারে। এবার ফাং রাগ আর ক্ষোভের সাথে সেই বলটাকে পাঞ্চ করে দিয়ে দেয় জিনের দিকে। জিন সুযোগ পেয়ে বাস্কেটে বল ফেলে দেয়। এরপর ফাং একের পর এক পয়েন্ট করতে থাকে। আর খেলার একদম লাস্ট রাউন্ডে ফাং স্লাম ডাঙ্ক করার চেষ্টা করে দুর্দান্তভাবে একটা পয়েন্ট নিয়ে নেয়, কিন্তু দেখা যায় যে অতিরিক্ত স্পিড থাকার কারণে ফাং সরাসরি গিয়ে ধাক্কা খায় বাস্কেটের গায়ে। আর এই দৃশ্য দেখে পুরো স্টেডিয়াম হতবাক হয়ে যায়। এভাবে একের পর এক তারা ম্যাচ জিততে থাকে। ফাং এর পারফরমেন্সের কারণে নিউজ পেপার, টিভি সব জায়গাতে তাকে নিয়ে কথা হয়, যার ফলে সে রাতারাতি হয়ে যায় ফেমাস। সবার মুখে একটাই বিষয়, যে ছেলেটা বাস্কেটবলের বহু জানতো না সে এত কম সময়ে কিভাবে এত ভালো পারফরমেন্স করছে। এরপর দেখতে পাই ফাং এর এই সফলতার জন্য ওয়াং সবাইকে নিয়ে একটা পার্টির আয়োজন করে। পার্টিতে ফার্স্ট ইউনিভার্সিটির সব প্লেয়াররা মিলে ড্রিঙ্কস করছিল, কিন্তু এই পার্টিতেই ফাং এর কাছে আসে জাং নামের একটা ছেলে। সে তাকে বলে যে তুমি যেই টিমে আছো সেই টিম তোমার যোগ্য নয়, তুমি আমাদের টিমে চলে আসো। এই বলে জাং তার কাছে একটা কার্ড দিয়ে চলে যায়। এরপর সে টিংওয়ের কাছেও যায়, কিন্তু টিংওয়ে তখন এতটাই মাতাল ছিল যে
তার হুঁশ থাকে না, যার ফলে জ্যাং আর কিছু না বলে চলে যেতে থাকে। ঠিক এই সময় আমরা দেখতে পারি ক্লাবের মালিক অর্থাৎ টাইগারকে। আসলে জ্যাং এর টিমটা টাইগারের টিম। টাইগার এই টিমের উপরে বাজি ধরে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, আর লিচেনও একসময় টাইগারের সাথে তার টিম নিয়ে বাজি ধরতো, কিন্তু টিম হেরে যাওয়ায় অনেক টাকা সে লস করে বসে। তাই টাইগার ভাবছে যে ফাংকে পেলে লিচেনের টিমের সাথে বাজি জিতে সে টাকা উসুল করে নেবে। এদিকে পার্টিতে লিচেন ফাং এর কাছে এসে জিজ্ঞেস করে জ্যাং কেন এসেছিল। তখন ফাং সব কথাটা খুলে বলে। এবার লিচেন জানায় যে জ্যাং একসময় তাদের টিমেরই প্লেয়ার ছিল, তবে 2 বছর আগের একটা ফাইনাল ম্যাচে ছোট একটা বিষয় নিয়ে রাগ করে সে চলে যায়। তারপর থেকে জ্যাং এর টিমের মালিক লোভ দেখিয়ে তাদের টিমের ভালো প্লেয়ারগুলো কিনে নিতে থাকে, যার ফলে ধীরে ধীরে তাদের টিমে কেবল দুর্বল প্লেয়াররাই পড়ে থাকে, আর তাদের এত পপুলার টিমটা দেশের সবচেয়ে খারাপ টিমে পরিণত হয়। এই বিষয়টা লিচেনের ভাই টিং ওয়াং কিছুতেই মেনে নিতে পারছিল না, কেননা সে নিজের হাতে পুরো টিমটা গড়েছিল, যার ফলে সে ডিপ্রেশনে চলে যেয়ে মদ খেতে শুরু করে। আর এই ঘটনা থেকে সে এখনো বেরোতে পারেনি। এছাড়াও লিচেন আরো জানায় যে সে ভয় পাচ্ছে হয়তো ফাং ও তাদের টিম ছেড়ে চলে যেতে পারে, কিন্তু ফাং সাফ জানিয়ে দেয় যে এই টিম ছেড়ে সে কোথাও যাচ্ছে না, কেন এই টিমই তাকে এতদূর নিয়ে এসেছে। এদিকে টাইগার রাগান্বিত হয়ে ক্লাব থেকে বেরিয়ে যায়, আর দেখা যায় ওয়াং এর নাক দিয়ে হঠাৎ রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে ফাং দ্রুত দৌড়ে আসে। সে ভাবে যে টাইগার হয়তো তাকে মারধর করেছে, তাই সে টাইগারকে বাধা দিতে চাইলে ওয়াং তাকে বাধা দিয়ে এদের পিছনে সময় নষ্ট না করার জন্য বলে দেয়। এছাড়াও সে জানায় যে তার প্রতিশোধ যদি নিতে হয় তবে সে যেন খেলার মাধ্যমে নেয়। এবার দেখতে দেখতে সে ফাইনাল ম্যাচের দিন চলে আসে, আর আজকের ফার্স্ট ইউনিভার্সিটির বিপক্ষ দল হলো টাইগারের দল। টাইগার এই কারণে ফাং আর চিওয়াংকে কিনতে চাইছিল। এভাবে ম্যাচের প্রথম দিকে দেখা যায় টাইগারের টিমের প্লেয়াররা ইচ্ছে করে ফার্স্ট ইউনিভার্সিটির প্লেয়ারদের ইনজুরি করে দিচ্ছে। আসলে তারা জেনে বুঝে আঘাত করছে যাতে এই ম্যাচ তারা জিততে পারে। এর কিছুক্ষণের মধ্যে টিম এবং জিনের গায়ে আঘাত করলে তাদের খেলার বাইরে পাঠিয়ে দেওয়া হয়, ফলে এখন পুরো ম্যাচের দায়িত্ব পড়ে ফাং এর উপর। ফাং একাই টিমকে জেতানোর অনেক চেষ্টা করছে, কিন্তু যখনই সে পয়েন্ট করার চেষ্টা করে ঠিক তখনই প্রতিপক্ষ তাকে আঘাত করতে থাকে। কিন্তু তবুও ফাং এর কুংফু ফাইটিং এর সাথে তারা কেউ পেরে ওঠে না। সে তার কুংফু দক্ষতা দিয়ে একে একে সবাইকে মোকাবেলা করতে করতে পয়েন্ট নিতে থাকে। কিন্তু এদিকে টাইগারের টিম আগে 98 পয়েন্ট করে ফেলেছিল, যেটা তাদের চেয়ে অনেক বেশি। আর ঠিক সেই সময় ফাং যখন একদম কাছাকাছি চলে আসে তখন স্টেডিয়ামে কেউ একজন তাদের পাওয়ার সাপ্লাই ভেঙে পুরো স্টেডিয়ামের বিদ্যুৎ বন্ধ করে দেয়, যার ফলে সাথে সাথে এই খেলাটা পজ হয়ে যায়। আর এই সাময়িক সমস্যার কারণে আজকের ফাইনাল ম্যাচটা 1 মাসের জন্য স্থগিত করা হয়। এই কাণ্ডে ফাং অনেক হতাশ হয়ে পড়ে, কারণ এই দিনটার জন্য সে অনেক প্র্যাকটিস করেছিল আর সে প্রায় জয়ের কাছাকাছি ছিল। সেদিন ওয়াং এর সাথে বসে ফাং তাকে জানায় যে ম্যাচ চলার সময় সে স্টেডিয়ামে 2 জন মানুষকে দেখেছিল। সে যখন ভালো খেলছিল তখন ওই লোকগুলোকে অনেক খুশি দেখাচ্ছিল, যার ফলে তার কাছে মনে হচ্ছে যে তারা হয়তো তার বাবা মা, যারা লুকিয়ে লুকিয়ে ম্যাচ দেখতে এসেছে। এই সব কথা বলার মাঝেই সেখানে চলে আসে জাং। এবার সে তাকে একটা বড় তথ্য দেয়। সে জানায় যে টাইগার তার সাথেও ধোঁকা দিয়েছে, তাই সে এখন ফাংয়ের টিমের উপরে $5 মিলিয়ন বাজি লাগাতে চায়। সে ফাংকে বলে যে ফাইনাল ম্যাচটা যদি সে জিততে পারে তাহলে তারা অনেক টাকায় জিতে যাবে। এই সব কথা শেষে ফাং এই ম্যাচটাকে জেতার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নেয়। এবার ফাং ফাইনাল ম্যাচের জন্য আরো বেশি প্রস্তুতি নিতে থাকে। এভাবে একদিন প্র্যাকটিস করার সময় হঠাৎ তার স্কুলের 4 জন টিচার এসে হাজির হয়। আসলে ফাং চলে যাওয়ার পর তারা তাকে অনেক মিস করছিল। তাদেরকে দেখেও ফাং এবার প্রচন্ড খুশি হয়। হেডমাস্টার তখন ফাংকে বলে যে সেদিন যা হয়েছিল সেটা সে বাধ্য করে করেছিল। আসলে টাইগার তাদের স্কুলটা কিনে নিয়েছে, আর সেদিন থেকে অনেক লোকজনদেরকে তারা বহিষ্কার করেছে। আসলে সেদিন সেই গোলবার আর টাকাগুলো নেয়নি, বরং টাইগার তাকে বাধ্য করেছিল। ফাং তখন তার 4 জন টিচারকে অনুরোধ করে যে ফাইনাল ম্যাচে তারা যেন তার টিমের হয়ে খেলে, কারণ তারা কুংফুতে যেমন এক্সপার্ট, বাস্কেটবলেও আগে থেকে তেমনই দক্ষ ছিল। আর এখন ফাং এর টিমের সব খেলোয়াড়রা ইনজুরিতে, কিন্তু টিচাররা বলে যে তারা খুব চাইলেও এটা করতে পারবে না, কারণ তারা ফাং এর টিমে খেলতে আসলে টাইগার তাদের চাকরি নিয়ে নেবে। তবে তারা কথা দেয় যে খেলতে না পারলেও তারা খেলাটা অন্তত দেখতে আসবেন। যাই হোক, অন্যদিকে লিচেন তার টিম নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। আগের ম্যাচে আঘাত পাওয়ার পর থেকেই টিং ওয়াং এর হাত কাঁপছিল, সে কিছুতেই ঠিকমতো বলটা ধরতেও পারছিল না। ঠিক তখনই সেখানে ফাং আসে এবং লিচেনকে বলে যে যেভাবেই হোক আমাদের এই ম্যাচটা জিততেই হবে। এরপর লিচেন তাকে জিজ্ঞেস করে যে ফাং তাকে পছন্দ করে কিনা, আর যদি পছন্দই করে তাহলে কেন এখনো প্রপোজ করছে না। সব শুনে ফাং সাথে সাথে লিচেনকে প্রপোজ করে দেয়, আর এভাবে তাদের সেই সম্পর্কটা শুরু হয়ে যায়। এর কিছুদিনের মাঝে দেখতে দেখতে ফাইনাল ম্যাচের দিনও চলে আসে, কিন্তু টিং ওয়াং এবং জিন ইনজুরিতে থাকায় তারা খেলতে পারছে না, যার ফলে ম্যাচ শুরু হওয়ার আগে টাইগার বলে যে ফার্স্ট ইউনিভার্সিটি টিম একটা ল্যাংড়া টিম, তাদের কি কোনো সাহস আছে? ঠিক তখনই স্টেডিয়ামে প্রবেশ করে ফাং এর 4 জন টিচার। ফাইনালি তারা সিদ্ধান্ত নিয়েছে যে ফাং এর জন্যই তারা লড়বে, তাতে তাদের চাকরি চলে গেলেও কিচ্ছু আসে যায় না। এমন স্যাক্রিফাইস দেখে ফাং এর চোখ দুটো জ্বলজ্বল করে ওঠে, সে খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু এখানে টাইগারের ম্যানেজার রেফারিকে বলে আরে এটা তো নিয়মের বাইরে। তবে রেফারি জানায় যে তারা আগে থেকে টিমের নাম দিয়ে গেছে, তাই এই মুহূর্তে তারা বৈধভাবেই খেলতে পারবে। সো ফাইনালি শুরু হয়ে যায় এক কঠিন লড়াই। কুংফু মাস্টাররা ইতিমধ্যে মাঠে নেমে সেই লেভেলের সোয়াগ দেখিয়ে একটা পজিশন নেয়।
তাদের শরীরে কুংফু শক্তি, এছাড়াও রয়েছে তাদের অসম দ্রুততা, আর সেই সাথে সাথে অ্যাকুরেসি ও টাইমিং দেখে টাইগারের টিম তো পুরোই কট খেয়ে যায়। একের পর এক তারা এই ম্যাচে অদ্ভুত স্টাইলে পয়েন্ট তুলতে থাকে। এছাড়াও এই ম্যাচে ফাং এত সুন্দরভাবে একটা স্লাম ডাঙ্ক করে যেটা দেখে সবাই পুরো টাস্কিত হয়ে পড়ে। কিন্তু এখানে আরো কাহিনী হচ্ছে, ফাইনাল ম্যাচের আগেই টাইগার রেফারিকে টাকা দিয়ে কিনে রেখেছিল, তাই যখনই ফাং এর টিম জেতার পথে ছিল তখন বারবার রেফারি ভুয়া ফাউল দিয়ে তাদের পয়েন্ট বাতিল করতে থাকে, আর কোনো কারণ ছাড়াই সে বাঁশি বাজিয়ে খেলার মনোযোগ নষ্ট করতে শুরু করে। একবার চিন্তা করো তারা এই ম্যাচের জন্য কতটা হার্ড ওয়ার্ক করেছে, কিন্তু একটা ফাইনাল ম্যাচের রেফারি নিজেই বিক্রি হয়ে গেছে। পুরো স্টেডিয়াম এটা দেখতে পাচ্ছে, কিন্তু কেউ কিছু করতে পারে না। তবে এবার এটা দেখে একজন টিচার একটা পিন বের করে রেফারির গলায় ছুঁড়ে মারে, আর সাথে সাথে এবার রেফারির পুরো বডিতে একটা ঝাঁকানাকা শুরু হয়ে যায়, যার ফলে সে আর এই বাঁশি বাজাতে পারে না। এদিকে টাইগারের ম্যানেজার ইশারা দেয়, আর মাঠের মাঝখানে টাইগারের কিছু লোক চলে আসে। তারা এবার ম্যাচের মধ্যেই ফাংয়ের টিমের সবাইকে মারতে শুরু করে, কিন্তু টিচাররা এবার রেগে গিয়ে তাদের কুংফু পাওয়ার ব্যবহার করে এমন অ্যাকশন দেখায় যা দেখলে তুমি পুরো ভিমড়ে খেয়ে যাবে। দু পক্ষের মধ্যে শুরু হয় এক চরম লেভেলের ফাইটিং, আর এই মারামারির কারণে কিছুক্ষণের জন্য ম্যাচ বিরতি দেওয়া হয়। ঠিক এই বিরতির সময় মাস্টার নি ফাংকে একটা চিঠি দেয়। এটাই সেই চিঠি যেটা ছোটবেলায় ফাংয়ের সাথে পাওয়া গিয়েছিল। তখন ফাং এটা পড়ে বুঝতে পারে যে এটা তার বাবার লেখা চিঠি। চিঠিতে লেখা আছে যে ফাংকে এভাবে ফেলে যেতে তার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যে তার আর কোনো উপায়ও ছিল না। ফাং এই চিঠিটা পড়তে পড়তে ভাবে যে স্টেডিয়ামের সেই দুজন মানুষ হয়তো তার আপন বাবা মা, যারা তার খেলা দেখে উল্লাস করে। তবে এইসব ভাবার মধ্য দিয়েই আবারও ম্যাচ শুরু হয়ে যায়, আর সেই মুহূর্তে দেখা যায় টিং ওয়ে এবং জিন মাঠে নেমে এসেছে। এই দৃশ্য দেখে তো টাইগারের টিম পুরোই অবাক হয়ে যায়, আরে এত তাড়াতাড়ি তারা ঠিক হলো কিভাবে? কিন্তু জিন তখন বলে যে কুংফু শুধু ফাইটিং স্কিল নয়, বরং কুংফু পাওয়ার দিয়ে একটা আহত মানুষকেও সারিয়ে তোলা সম্ভব। আসলে সে চারজন টিচারই তাদের কুংফু স্কিল দিয়ে এই দুজনকে একেবারে সুস্থ করে দিয়েছে। এখন পুরো টিম একসাথে মাঠে, আর তারা মিলে এমন ভাবে খেলতে থাকে যা ওই দেশের মানুষ কল্পনাও করতে পারে না। তবে খেলার মাঝেই হঠাৎ একজন ব্যাট দিয়ে ফাংয়ের পায়ে জোরে আঘাত করে, যাতে সে আর স্লাম ডাঙ্ক করতে না পারে। ফাং পায়ে প্রচন্ড ব্যথা পায়, কিন্তু সে তার খেলা থামায় না। এখন ম্যাচ জিততে মাত্র 2 পয়েন্ট দরকার। ফাং দূর থেকে বলটা বাস্কেটের দিকে ছুঁড়ে মারে, কিন্তু যখনই বলটা বাস্কেটে পড়তে যাচ্ছিল তখন রেফারি নিজে এসে বলটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মানে কুচভি! এটা থেকে ওয়াং চিৎকার করে বলে ওঠে, তো এ তো ফুল চিটিং। তখন রেফারি খাত্তারামো করে বলে, আমি এই ম্যাচের রেফারি, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। আর এভাবেই চিটিং করে টাইগারের দলের টিম 1 পয়েন্ট এগিয়ে যায়। ফাং আবারও সময় নষ্ট না করে বল ছুঁড়ে মারে, কিন্তু রেফারি এবারও সেই কাজে বাধা দিয়ে দেয়, যার ফলে টাইগারের টিম 1 পয়েন্ট এগিয়ে থেকে সেই ম্যাচ জিতে যায়। আর তারা এবার সেলিব্রেট করতে থাকে। এমন অনিয়ম ও দুর্নীতি দেখে ফাংয়ের প্রচন্ড রাগ হচ্ছিল, সে কিছুতেই এই অন্যায় মেনে নিতে পারছিল না। আর ঠিক তখনই তার মাস্টারের সেই কথা মনে পড়ে যায়। মাস্টার একসময় বলেছিল যে মানুষ কুংফু পাওয়ারকে যদি মনে নিজের ভিতরে রপ্ত করতে পারে তাহলে সে সময়কেও পিছনে নিয়ে যেতে পারবে। আর ঠিক এখানে আসে সেই মুহূর্ত যেটা তুমি শুরুতে দেখেছিলে। ফাং নিজের চোখ বন্ধ করে। স্টেডিয়ামে হাজার হাজার মানুষের চিৎকার, সেলিব্রেশনের শব্দ সবকিছু যেন আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। এরপর সে তার মনের সমস্ত শক্তি একত্রিত করে, আর এভাবেই সেই অদ্ভুত কুংফু পাওয়ারটাকে পজেস করে সে সত্যি মুহূর্তকে থামিয়ে দেয়। স্টেডিয়ামের সবকিছু যেন একদম স্থির হয়ে পড়ে। এবার ফাং সেই থামা সময়ের মধ্যে দিয়ে পুরো সময়টাকে আবারও কিছুক্ষণের জন্য পিছিয়ে নিয়ে আসে, আর সময়কে পিছনে নিয়ে এসে এবার সে রেফারিকে বাধা দেয়, যার ফলে রেফারি আর দুর্নীতি করতে না পারলে টিং ওয়ে বলটাকে বাস্কেটে ফেলে দিতে সক্ষম হয়। এই দৃশ্যে পুরো স্টেডিয়াম ফেটে পড়ে, কেননা ফার্স্ট ইউনিভার্সিটি জিতে গেছে। এছাড়াও জ্যাং এর $5 মিলিয়ন বাজিও সে জিতে যায়। ফাং, ওয়াং, টিচাররা সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে থাকে, কিন্তু ফাং তখন স্টেডিয়ামে সেই দুজন মানুষকে খুঁজছে যারা তার খেলা দেখে অনেক এক্সাইটেড হতো। হঠাৎ সে এবার দেখতে পায় তারা দুজনে দৌড়ে এগিয়ে আসছে, আর এই দৃশ্য দেখে ফাং মনে করতে থাকে যে তার কাছেই হয়তো তারা ছুটে আসছে। তবে দেখা যায় তারা ছুটে যায় জিনের দিকে। আসলে তারা ছিল জিনের বাবা মা, যার ফলে ফাং এর মনের দুঃখ দুঃখই থেকে যায়। এই ঘটনার পর কেটে গেছে বেশ কিছুদিন। ফাং এখন একজন সেলিব্রিটি, আর অনেকেই তার অটোগ্রাফ নিতে আসে। সেদিন রাতের বেলায় ফাং বসেছিল ওয়াং এর সাথে, আর ঠিক সেই সময় গাড়ি থেকে একটা মহিলা নেমে আসে। সে নেমে এসে ফাংকে তার সাথে যেতে বলে। এখন কাহিনী কি সেটা বুঝতে না পেরে তারা দুজন চলে যায় ওই মহিলাটার সাথে। আর এখানেই রিভিল হয় ফাং এর বাবা এখনো বেঁচে আছে। শুধু তাই নয়, তার বাবা এই দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের ভিতরে একজন।
ফাং এমন একটা পরিবারের ছেলে জানতে পেরে ওয়াং তো প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর ফাং এর দেখা হয় তার নিজের বাবার সাথে। সে তার বাবাকে একটা লকেট দেখায় যেটা তার কাছে ছোটবেলায় ছিল, আর এটা দেখেই তার বাবাই বুঝে যায় যে এটাই তার আসল সন্তান। আর এখানে ফাং তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আমার কি দোষ ছিল যে তুমি আমাকে ফেলে রেখে এসেছিলে। তখন তার বাবা বলতে থাকে যে তার দাদি তার মাকে কখনো মেনে নিতে পারেনি, আর তার মায়ের সাথে সে কখনো ভালো আচরণ করতো না। শুধু তাই নয়, তার দাদি পরিকল্পনা করে তার মাকে হত্যা করে, যার ফলে ফাং যাতে বেঁচে থাকে তার জন্যই সে তাকে ওই কুংফু স্কুলের কাছে রেখে বিদেশে চলে গিয়েছিল। তবে সেখানে গিয়ে সে শুধু ফাং এর জন্যই অনেক টাকা উপার্জন করেছে, আর এখন সে সমস্ত সম্পত্তি ফাং এর নামে লিখে দিয়েছে। তবে সব কিছুতেও ফাং মোটেও খুশি হয় না, কিন্তু ওয়াং জানায় তুমি ফাইনালি তোমার আসল পরিবার পেয়েছো, তাই এখন উচিত তাদের সাথে থাকা। তখন ফাং বাধ্য হয়ে তার বাবার সাথেই থেকে যায়, আর ওয়াং একটা চাপা দুঃখ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ঠিক একদম শেষে দেখা যায় ওয়াং একটা রেস্টুরেন্টে তার মেয়ের সাথে কথা বলছে। সেখানে তার মনটা অনেক খারাপ, কারণ সে ইতিমধ্যে ফাংকে অনেক ভালোবেসে ফেলেছে। সে ফাংকে নিজের ছেলের মতো মনে করে। সেখানে ওয়াং জানায় যে ফাং এখন একটা অনেক বড় পরিবারের সন্তান, সে কি কখনোই আমার সাথে আর দেখা করতে আসবে। আর ঠিক সেই সময় একটা কয়েন তার গ্লাসে এসে পড়ে, আর এটা দেখে সে বুঝতে পারে যে ফাং বড় লোকই নয়, বরং তার আসল প্রিয় মানুষটার কাছে চলে এসেছে। এখানে ফাং তাকে জানায় যে যেই বাবা তার নিজের স্বার্থের জন্য আমাকে ফেলে যেতে পারে সে আমার বাবা নয়, তুমি হচ্ছ আমার আসল বাবা, কারণ তুমি আমাকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছো। এই সব কথা শুনে ওয়াং এর চোখ দিয়ে পানি পড়তে থাকে, আর আবারও তাদের একসাথে হওয়ার মাধ্যমে এই অসাধারণ মুভিটাও এখানে শেষ হয়।